সবুজ রসায়ন বা গ্রিন কেমিস্ট্রি। রাসায়নিক পরিবর্তন অধ্যায়ে সর্বপ্রথম টপিকটি হচ্ছে গ্রিন কেমিস্ট্রি, আর এখান থেকে আমাদের দেখা যায় একটু জ্ঞানমূলক প্রশ্নটাই বেশি আসে, আর তার সাথে হচ্ছে কিছু ইঞ্জিনিয়ারিংয়ের মধ্যে প্রশ্ন ক্যালকুলেশন ভিত্তিকগুলোও আসে। তো আমাদের এই যে গ্রিন কেমিস্ট্রি ওয়ার্ড থেকে বোঝা যায় যে গ্রিন ওয়ার্ডটা আসলে কার, সবুজ কাকে রিজেম্বল করে, পরিবেশকে। তো যেই কেমিস্ট্রি আমাদের হচ্ছে পরিবেশ নিয়ে ভাববে, পরিবেশ বান্ধব, তাদেরকে আমরা বলবো হচ্ছে গ্রিন কেমিস্ট্রি। তো দেখা যায় যখন ইনিশিয়ালি ইন্ডাস্ট্রিয়ালাইজেশন শুরু হয়েছিল, তখন যেভাবে পারছে কেমিক্যাল প্ল্যান্টগুলোকে চালাইছে নিজেদের হচ্ছে আর্থিক লাভের জন্য। তার ফলে আসলে এখানে কী ধরনের ক্ষতিকর বর্জ্য তৈরি হচ্ছে তা নিয়ে কারো মাথা ব্যথা ছিল না। তো তার জন্য দেখা যায় যে পরিবেশের মোটামুটি ভালো পরিমাণেই ক্ষয় হওয়া শুরু হয়েছিল, বিভিন্ন ধরনের দূষণ হওয়া শুরু করছিল। এরপরে হচ্ছে আমাদের এই যে সকল ধরনের মানে অনেকগুলো দেশ মিলে একটা হচ্ছে না সমঝোতায় আসছে যে যেভাবে সেরকম কেমিক্যাল প্ল্যান্টগুলোকে চালানো যাবে না, এটা এমনভাবে হচ্ছে এগুলোকে ক্যারি করা দরকার যেন আমাদের পরিবেশের উপর এটা কম ক্ষতিকর হয়, মানে পরিবেশের উপর যে নেগেটিভ ইম্প্যাক্টটা এটা যত সম্ভব হ্রাস করে আনাটা। তার মানে হচ্ছে আসলে গ্রিন কেমিস্ট্রি অন্য কিছু মানে আহামরি এমন কিছু না, জাস্ট জিনিসটা কি যে পরিবেশ বান্ধব রাসায়নিক বিক্রিয়াগুলোকে তৈরি করা আর পরিবেশের জন্য যে ক্ষতিকর এদেরকে হচ্ছে আমাদের বর্জন করা। তো এই যে সিম্পল একটা জিনিস, এটার জন্য হচ্ছে মাত্র 12টা হচ্ছে আমাদের এখানে নীতি তৈরি করা হয়েছে, যে 12টা নীতিকে যদি আমরা ফলো করি একটা কেমিক্যাল প্ল্যান্টের ক্ষেত্রে বা একটা কেমিক্যাল প্রসেসের ক্ষেত্রে, তাহলে দেখা যাবে এই প্রসেসটা আমাদের জন্য বেশি সেফ হবে, এমনকি পরিবেশের জন্য অনেক সেফ হবে। সো এখানে হচ্ছে আমাদের গ্রিন কেমিস্ট্রির বেশ কিছু নাম আছে, ওর মধ্যে একটা হচ্ছে আমাদের ক্লিন কেমিস্ট্রি বলি এটাকে আমরা, দেন হচ্ছে বিনিং কেমিস্ট্রি বলি, সাস্টেনেবল কেমিস্ট্রি বলি। মানে এই কেমিস্ট্রিকে যদি আমরা ফলো করি তাহলে এই জিনিসটা সাস্টেন করবে, আমাদের পরিবেশের উপর নেগেটিভ ইম্প্যাক্টটা কম পড়বে। তো এখন এই গ্রিন কেমিস্ট্রিতে আসলে কী কী কাজ করা দরকার আমাদের একটা প্ল্যান্টকে সেভ করার জন্য, ওই জিনিসটা হচ্ছে এই যে রসায়নবিদরা আছে তারা এর জন্য 12টা নীতি দিয়েছে, যে এই 12টা নীতি যদি আমরা ফলো করি তাহলে আমাদের কেমিক্যাল প্ল্যান্টটা পরিবেশ বান্ধব হবে। সো ওর মধ্যে প্রথমটা হচ্ছে আমাদের বর্জ্য পদার্থ রোধকরণ। তার মানে যে জিনিসটা আমার দরকার নেই, অবশ্যই এটা সব জায়গাতে একটা সিম্পল কমন জিনিস, যে ওয়েস্টেজটা যত বেশি পারা প্রিভেনশন করতে হবে, যেটা ওয়েস্টেজটা আমাদের দরকার পড়বে না। দেন হচ্ছে নবায়নযোগ্য কাঁচামাল ব্যবহার, যেন এটা এমন না যে আমরা একবার একটা ইউজ করলাম, যেমন ওই যে ফসিল ফুয়েল বিদ্যুৎ তৈরির জন্য ইউজ করলাম, দেন তো ওটা নষ্ট হয়ে যাবে আর ইউজ করা যাবে না। তো ওর জায়গায় আমাদের ইউজ করতে হবে যে সৌরশক্তি বা যেগুলো হচ্ছে আমরা পুনরায় বারবার ব্যবহার করতে পারবো। দেন হচ্ছে ন্যূনতম উপজাতক, সর্বোত্তম অ্যাটম ইকোনমি। তো এই যে 4 নাম্বারটা এটা যথেষ্ট ইম্পর্টেন্ট আমাদের জন্য, যে অ্যাটম ইকোনমি, তার মানে হচ্ছে এটা আমার ইকোনমিক্যালি যেন ফিজিবল হয় জিনিসটা, ইকোনমিক্যালিও তো হচ্ছে এখানে লাভবান হওয়া লাগবে। তো এই জিনিসটা থেকে আমাদের ম্যাথামেটিক্যাল পার্টটা ভালো আসে। 5 নাম্বারে বলা হচ্ছে বিক্রিয়া শক্তি দক্ষতা পরিকল্পনা, দুর্ঘটনা প্রতিরোধ। একটা কেমিক্যাল প্ল্যান্টে যেন হচ্ছে ওয়ার্কার থেকে শুরু করে সবার যে স্বাস্থ্যগত দিকটা যেন ঠিক থাকে। সো এখানে হচ্ছে আমাদের একটু এমসিকিউতে ট্রিকি টাইপের প্রশ্ন হয়ে যায়, যে সবাই মনে করে যে শ্রমিকদের স্বাস্থ্য রক্ষাটা হচ্ছে গ্রিন কেমিস্ট্রি নীতি। না, গ্রিন কেমিস্ট্রি নীতি স্পেসিফিকলি শ্রমিকদের স্বাস্থ্য রক্ষা বলে নাই, ওটা বলা হচ্ছে যে দুর্ঘটনা প্রতিরোধ, এটা টোটাল সবারটাই একসাথে বলা হয়েছে। 7 নম্বর হচ্ছে ন্যূনতম ঝুঁকির পদ্ধতির ব্যবহার। 8 নম্বরে প্রাকৃতিক রূপান্তর পরিকল্পনা, দেন হচ্ছে প্রভাবন প্রয়োগ, নিরাপদ কেমিক্যাল পরিকল্পনা, যথাসময় দূষণ নিয়ন্ত্রণ আর নিরাপদ দ্রাবক ব্যবহার। সো নিরাপদ দ্রাবক ব্যবহার বলতে যে আমরা হচ্ছে দেখা যায় সেম একটা প্রোডাক্ট আসলে একাধিকভাবে তৈরি করতে পারি। যেমন আমাদের বইতে একটা সুন্দর রিয়াকশন দেওয়া আছে যে ম্যালিক অ্যানহাইড্রাইড এই জিনিসটা তৈরি করা, এটা দুইভাবে করা যায়। তো এই ধরনের যে সকল রিয়াকশন দেখা যায় যে মাল্টিপল ওয়েতে যদি আমি যাই, আমি দিন শেষে সেম প্রোডাক্টটা তৈরি করতে পারবো, তখন আমাকে দেখতে হবে যে কোন রিয়াকশন মেকানিজমে আমার হচ্ছে ক্ষতিকর মানে ক্ষতিকর কোনো দ্রাবক লাগতেছে আর কোনটাতে কম ক্ষতিকর দ্রাবক লাগতেছে। যেমন আমরা কিছু রিয়াকশন দেখা যায় যে বেনজিন ইউজ করতে হয়, বেনজিনটা হচ্ছে আমাদের জন্য ক্ষতিকর, বেনজিন হচ্ছে একটা তরল পদার্থ স্বচ্ছ, এটা হচ্ছে ক্ষতিকর। দেন ক্লোরিন গ্যাস, এগুলো হচ্ছে ক্ষতিকর। সো এগুলোর পরিবর্তে অন্য কোনো দ্রাবক যদি ব্যবহার করে আমি সেম উৎপাদ তৈরি করতে পারি, তাহলে আমাকে অবশ্যই যে নিরাপদ যেটা ওটা ইউজ করতে হবে। যেমন দেখা যায় বেনজিনের পরিবর্তে মেবি বিউটেন ইউজ করা হয়, ক্লোরিন, এগুলো হচ্ছে মানে এগুলো প্রত্যেকটা অল্টারনেটিভ কিছু আছে। তো এই জিনিসটা মূলত হচ্ছে ওই যে কেমিস্ট্রির যে ফার্স্ট পেপারের ফার্স্ট চ্যাপ্টারটা, ওখানে এরকম একটা চার্ট দেওয়া আছে যে কোনটা ক্ষতিকর আর কোনটা তার হচ্ছে বিকল্প রূপে ব্যবহার করা যাবে। সো এরকম হচ্ছে আমাদের এই জায়গায় যে নিরাপদটা ওটাকে ইউজ করতে হবে। তো গ্রিন কেমিস্ট্রি জিনিসটা কি, যে শাখায় আমাদের এখানে একভাবে দেওয়া আছে, যদিও আমি হচ্ছে এটা বোঝার জন্য আরো সহজে তুমি বলতে পারো, যে গ্রিন কেমিস্ট্রি বলতে আমরা বুঝি যেখানে আমাদের কি বলে পরিবেশ বান্ধব, মানে ক্ষতিকর বর্জ্য পদার্থ আমরা যথাসম্ভব হ্রাস করব এবং যে পরিবেশ বান্ধব উন্নততর প্রযুক্তি উদ্ভাবনে সচেষ্ট থাকবো। এই যে শাখাটা, এটাকে আমরা বলছি গ্রিন কেমিস্ট্রি। তার মানে এটা আমাদের ক্ষতিকর পার্টটাকে হচ্ছে বর্জন করতে হবে যেটা পরিবেশের জন্য, প্লাস উন্নততর পার্টটাকে এখানে হচ্ছে আমাদের ওই যে প্রকল্পগুলোতে বাস্তবায়ন করতে হবে। দেন আমাদের অ্যাটম ইকোনমি, এই ওয়ার্ডটা হচ্ছে আমরা একটু আগে বললাম যে যথেষ্ট ইম্পর্টেন্ট, এই জিনিসটা থেকে দেখা যায় যত প্রশ্ন করা হয়।
সো অ্যাটম ইকোনমি কি, যে জিনিসটা ইকোনমিক্যালি যেন আমাদের জন্য ফিজিবল যায়, কোনো বিক্রিয়ার কাঙ্ক্ষিত উৎপাদের মোট আণবিক ভর এবং বিক্রিয়াতে ব্যবহৃত স্ববিক্রিয়কের, আসলে এখানে সব বিক্রিয়কের হতে পারে অথবা সব উৎপাদেরও হতে পারে, যে কোনো একটা দেখলেই হবে, সব বিক্রিয়কের সংকেত ভরের যোগফলের অনুপাতকে অ্যাটম ইকোনমি বলে। তো এখানে হচ্ছে কি কাঙ্ক্ষিত উৎপাদে আণবিক ভর থাকবে এবং হচ্ছে একটা অনুপাত হবে, কার অনুপাত, কাঙ্ক্ষিত উৎপাদে আণবিক ভর ডিভাইডেড বাই মোট উৎপাদ অথবা মোট বিক্রিয়ক, মানে যতগুলো বিক্রিয়ক আছে এই সবার আণবিক ভরের একটা অনুপাত। ফর এক্সাম্পল আমি যদি ক্যালসিয়াম কার্বনেট বা চুনা পাথর এর তাপীয় বিয়োজনকে নেই, এটা হচ্ছে একটা বহুমুখী রিয়াকশন, তাহলে এখান থেকে আমি পারবো হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড প্লাস কার্বন ডাইঅক্সাইড। এখন অবশ্যই আমি কার্বন ডাইঅক্সাইড তৈরি করার জন্য এই বিক্রিয়া ঘটাবো না, এখানে আমার যে কাঙ্ক্ষিত উৎপাদের হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড। এখন ক্যালসিয়াম অক্সাইড যদি আমার কাঙ্ক্ষিত উৎপাদ, বাট এই জিনিসটা তৈরি করতে তো আমার হচ্ছে আরও বেশি জিনিস দেওয়া লাগছে এবং অথবা আরও বেশি কিছু তৈরি হয়েছে, তাই না? তাহলে এখানে আমি যদি বলি অ্যাটমিক ইকোনমি আসলে কি, ওটা হবে আমার যে ক্যালসিয়াম অক্সাইডের আণবিক ভর ডিভাইডেড বাই মোট, মানে আসলে আমাদের একটা প্ল্যান্টে যা যা তৈরি হয়েছে তার সাপেক্ষে কাঙ্ক্ষিত উৎপাদ কতটুকু, এই যে রেশিও, এটাকে আমরা বলি অ্যাটমিক ইকোনমি। তাহলে এখানে হচ্ছে আমাদের ক্যালসিয়াম অক্সাইড প্লাস কার্বন ডাইঅক্সাইড, এদের যে আণবিক ভরের সমষ্টি। তো কেউ চাইলে এটা হচ্ছে উৎপাদের সাপেক্ষে লিখতে পারে অথবা বিক্রিয়কের সাপেক্ষে লিখতে পারে, আসলে যেটা লেখুক একই আসবে, কারণ আমাদের ইকুয়েশনটা অবশ্যই সমতার্কিত হওয়া লাগবে। তো এই যে রেশিও আছে এটাকে আমরা বলি যে পার্সেন্টেজ অ্যাটম ইকোনমি। সো অ্যাটমিক ইকোনমি হচ্ছে কি, যে কাঙ্ক্ষিত উৎপাদের মোট আণবিক ভর ডিভাইডেড বাই সকল যে উৎপাদ তৈরি হয়েছে এদের আণবিক ভর এর সমষ্টি। সো আমাদের এই যে অ্যাটম ইকোনমিক ইকুয়াল টু ডিজায়ার্ড প্রোডাক্টের যে মলিকুলার ওয়েট ডিভাইডেড বাই সাম অফ অল ম্যাটেরিয়ালস প্রডিউসড, মলিকুলার ওয়েট কাদের, যতগুলো জিনিস তৈরি হবে সবার, মাল্টিপ্লাইড বাই 100, তার কারণ হচ্ছে কি এই জিনিসটা আমরা ইউজুয়ালি পার্সেন্টেজ হিসাব করে থাকি। সো এখানে আমাদের হচ্ছে ফর্মুলা দেওয়া আছে অ্যাটমিক ইকোনমিকটা, আর সাথে হচ্ছে ই ফ্যাক্টর। ই ফ্যাক্টরটা কি অনেক বইতে দেওয়া আছে, অনেক বইতে দেওয়া নাই। তো ই ফ্যাক্টর জিনিসটা যে আমার অ্যাটমিক ইকোনমিক কার সাপেক্ষে হিসাব করতাম, যে টোটাল যতটুকু তৈরি হচ্ছে এর মধ্যে আমার কাঙ্ক্ষিত প্রোডাক্ট কতটুকু, বাট ই ফ্যাক্টরটা হচ্ছে আমাদের ওয়েস্টেজের সাপেক্ষে এখানে হিসাব করতে হবে। তো ই ফ্যাক্টরটা হচ্ছে আমরা যে কতটুকু আমাদের এখানে বর্জ্য পদার্থ তৈরি হয়েছে ওইটাকে আমরা আসলে ক্যালকুলেট করি। যে সো এখন একটা ম্যাথ করি, এরকম বেশ কয়েকটা ম্যাথ আছে এখানে, ম্যাথগুলো করলে হচ্ছে আমরা এই জিনিসটা ক্লিয়ারলি বুঝতে পারবো যে ক্যালকুলেট দ্য অ্যাটম ইকোনমি অ্যান্ড ই ফ্যাক্টর, দুইটা জিনিস এখানে ক্যালকুলেট করতে বলা হয়েছে, একটা হচ্ছে আমাদের অ্যাটম ইকোনমি আর একটা হচ্ছে আমাদের ই ফ্যাক্টর। সো অ্যাটম ইকোনমি অ্যান্ড হচ্ছে ই ফ্যাক্টর ফর দ্য ফলোয়িং ইকুয়েশন। সো এখানে আমাদেরকে দেখতে হবে যে কে হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত প্রোডাক্ট আর কে হচ্ছে ওয়েস্টেজ। সো এই রিয়াকশনের মধ্যে আমাদের এই যে ফার্স্টে যে তৈরি হয়েছে এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত প্রোডাক্ট, আর এখানে আমরা হচ্ছে মলিকুলার টাগি দিয়ে রেখেছি 116, আর এখানে হচ্ছে যে সোডিয়াম সালফেট আর পানি, এগুলো হচ্ছে এখানে ওয়েস্টেজ। সো এখন ইজিলি জাস্ট আমি যদি এখানে ফর্মুলাটা বসাই দিই যে পার্সেন্টেজ অ্যাটম ইকোনমি কত ছিল, যে উপরে হবে আমার কাঙ্ক্ষিত প্রোডাক্টটা কে, এই যে এটার ওয়েট দেওয়া আছে এখানে 116 ডিভাইডেড বাই মোট, মানে হচ্ছে এখানে আমি বিক্রিয়কও নিতে পারি উৎপাদন নিতে পারি, একই জিনিস আসবে। যেমন এখানে আমাদের হচ্ছে যে বিক্রিয়ক চিন্তা করি মোট কত আসে, 180 যোগ 80 260, আর এদিকে যদি উৎপাদের কথায় আসি, উৎপাদে কত আসবে 116 8 126, এখানেও আসে আমাদের 260, 260ই তো আসে তাই না? হ্যাঁ অবশ্যই। তাহলে আমরা এই জিনিসটা একটু হিসাব করে দেখাই যে আমাদের তাহলে নিচে কি আসবে, যে 116 প্লাস এই যে টোটাল ওয়েস্টেজ কত 144, তাহলে 144 দিলাম, আর যেহেতু আমরা পার্সেন্টেজ হিসাব করতেছি এই জন্য এখানে আমরা 100 দ্বারা গুণ করে দেবো। সো এটা সমান সমান আমাদের আসবে হচ্ছে 116 ডিভাইডেড বাই 116 প্লাস 144, যেটা সমান সমান আমরা লিখতে পারি যে 44.61, আর কি 100 দ্বারা গুণ দিলে, যেহেতু আমরা এখানে পার্সেন্টেজে নিব। সো আমি যদি এটাকে 100তে পার্সেন্টেজে নিয়ে যাই 44.61%, তাহলে এটা হচ্ছে আমার কি পার্সেন্টেজ অফ অ্যাটম ইকোনমি। এখন এরপরে হচ্ছে আমাদের এই ধরনের প্রশ্নগুলো হচ্ছে দেখা যায় প্রচুর আসতে দেখা গেছে, বা বিশেষ করে এগুলো অ্যাডমিশনেই বেশি আসে। সো এই প্রশ্নটা হচ্ছে কি, যথাযথ মানদণ্ড নির্ণয় করে প্রদত্ত রাসায়নিক বিক্রিয়াগুলি, এখানে 3টে রাসায়নিক বিক্রিয়া দেওয়া আছে, এই 3টে রাসায়নিক বিক্রিয়ার মধ্যে সবুজ রসায়নের ভিত্তিতে পছন্দের ক্রমানুসারে সাজাও। তার মানে হচ্ছে এখানে আমাদের দেখতে হবে যে কার আসলে পার্সেন্ট, যে অ্যাটম ইকোনমি এটা কারটা বেশি, যার বেশি হবে সে অবশ্যই আমার পছন্দের ক্রমে আগে আসবে। তার মানে এই বিক্রিয়াতে আমি যে পরিমাণে জিনিস দেবো বিক্রিয়া করতে, তার মেজরিটি আমার উৎপাদক আকারে চলে আসবে, তাই না? সো এখানে আমি যদি 1 নাম্বার রিঅ্যাকশনের ক্ষেত্রে দেখি, 1 নাম্বারের ক্ষেত্রে আমার পার্সেন্টেজ অ্যাটম ইকোনমি কী হবে, যে এখানে কাঙ্ক্ষিত প্রোডাক্ট হচ্ছে আমাদের C2H4O, তাহলে আমি এখানে হচ্ছে মলিকুলার ওয়েট অফ কি আসবে, C2H4O আসবে,
তাহলে এখানে কার্বন কয়টা? দুইটা। তাহলে একটা কার্বনের জন্য হচ্ছে 12 মাল্টিপ্লাইড বাই দুইটা কার্বনের জন্য আসছে 2। হাইড্রোজেন কত? 4টা। একটা হাইড্রোজেনের জন্য হচ্ছে 1 মাল্টিপ্লাইড বাই 4 প্লাস অক্সিজেনের জন্য হচ্ছে 16 ডিভাইডেড বাই মোট এখানে কত? ক্যালসিয়াম একটা, ক্লোরিন একটা। তো ক্যালসিয়ামের আণবিক হচ্ছে আমাদের 40। তাহলে হচ্ছে প্রথমত দেখো এখানে টোটালটা তো আগে নিচে আসবে। টোটাল মানে দেখো এটা হচ্ছে অ্যাটম ইকোনমি কি কাঙ্ক্ষিত প্রোডাক্ট ডিভাইডেড বাই মোট। তো মোট যেহেতু তার মানে এই যে সবার এদের আণবিক ভর কত, এটা আসবে নিচে। সো নিচে হচ্ছে আমাদের সেম কার্বন 2টা প্লাস হাইড্রোজেন 4টা প্লাস অক্সিজেন প্লাস ক্যালসিয়াম ক্লোরাইডের মধ্যে ক্যালসিয়াম হচ্ছে 40 আর এটা হচ্ছে একটা প্লাস ক্লোরিন হচ্ছে আমাদের 35.5 আর এটা হচ্ছে 2টা। তার সাথে হচ্ছে পানি ক্ষেত্রে হচ্ছে সরাসরি 18 লিখে দিই। বেশি লম্বা হয়ে গেছে জায়গাটা, সমস্যা নাই। সো এখন যদি আমি এখানে ক্যালকুলেশনটা করি তাহলে আমার দেখা যায় কত আসে। সো এখানে আমাদের ক্যালকুলেশনে আসবে 12 মাল্টিপ্লাইড বাই 2 প্লাস 4 প্লাস 16 ডিভাইডেড বাই সেম 12 মাল্টিপ্লাইড বাই 2 প্লাস 4 প্লাস 16 প্লাস 40 প্লাস 71 প্লাস 18। সো এটা আসছে হচ্ছে আমাদের 25.43। তার মানে আমি যদি এটাকে হচ্ছে পার্সেন্টেজে বা নিয়ে যাই বা 100 দ্বারা গুণ করি তাহলে 25%, 25.43%। সো এখানে আমাদের আনসার হচ্ছে 25.43%। তাহলে আমার যে ফার্স্ট রিয়াকশনের ক্ষেত্রে অ্যাটম ইকোনমি হচ্ছে 25%। তার মানে আমি এখানে যে পরিমাণে বিক্রিয়া করতে দিব তার 25% আমি কাঙ্ক্ষিত উৎপাদ পাবো। 2 নম্বর রিয়াকশন যদি আমরা দেখি, 2 নম্বর রিয়াকশনের ক্ষেত্রে আমার পার্সেন্টেজ অ্যাটম ইকোনমি কত আসবে? সো এখানে হচ্ছে আমাদের দেখো উৎপাদ একটাই আছে, তার মানে আমার যা লাগবে শুধু ওটাই তৈরি হয়েছে, তার সাথে কোনো বর্জ্য তৈরি হয় নাই। তো এই ধরনের রিয়াকশন দেখলেই বোঝা যায় এটা হচ্ছে আমাদের 100%। তো আমরা এটা বসাই দিই যে কাঙ্ক্ষিত উৎপাদকে এই যে C2 মানে হচ্ছে কার্বন 2টা আছে প্লাস হাইড্রোজেন হচ্ছে সেম আগেরটাই প্লাস 16। এখন এই যে এই কয়টা আছে এটা, এই জিনিসটা হচ্ছে আমাদের কি ইথানল না নাকি CH3 CH2? আচ্ছা না। সো এখানে হচ্ছে আমাদের 2টা আছে হচ্ছে পুরো জিনিসটা, সো 2টা গুণ দিলাম। তো এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত প্রোডাক্ট ডিভাইডেড বাই মোট। তো মোটও তো সেমই জিনিসটাই, তাহলে হচ্ছে 12 ইন্টু 2 প্লাস 1 ইন্টু 4 প্লাস 16। সো ইজ ইকুয়াল টু কত আসবে? 2টা ক্যান্সেল আউট হয়ে গেলে 1 আর ওটা যদি আমি 100 দ্বারা গুণ দিই তাহলে হচ্ছে 100%। তা আমাদের যে সেকেন্ড রিয়াকশন এটার হচ্ছে আমাদের অ্যাটম ইকোনমি 100%, যা দিব তাই এখান থেকে আমরা পাবো। সো 3 নম্বরে যদি দেখি, 3 নম্বরের ক্ষেত্রে হচ্ছে আমার পার্সেন্টেজ অ্যাটম ইকোনমি কত আসে? এটা হচ্ছে এখানে C4H2O3 হচ্ছে কাঙ্ক্ষিত। সো কার্বন 4টা 12 মাল্টিপ্লাইড বাই 4 প্লাস হাইড্রোজেন হচ্ছে 2টা প্লাস অক্সিজেন হচ্ছে কয়টা? 3টা। তাহলে 16 ইন্টু 3 ডিভাইডেড বাই মোট। তাহলে মোট যেহেতু এটা তো নিচে আসবেই, সো নিচে আগে লিখি এটাকে যে 12 মাল্টিপ্লাইড বাই 4 প্লাস 2 প্লাস 48 প্লাস পানি হচ্ছে কত এখানে? 18, 4টা আছে তাহলে 4 ইন্টু 18। সো এখন যদি এই ক্যালকুলেশনটা আমরা করি, সো এখান থেকে আমরা যেটা দেখব ওইটা হচ্ছে 12 ইন্টু 4 48 প্লাস 2 প্লাস এখানে হচ্ছে 16 ইন্টু 3 এটাও আসে 48 ডিভাইডেড বাই নিচেও সেম 48 2 50 আর 98 98 যোগ 18 ইন্টু 4, তাই না? তাহলে আসে 52। তাও আচ্ছা ভেঙে ভেঙে লিখি, সে 52 না 72 আর কি। সেটা আসে আমাদের হচ্ছে 57.64%। 100 দ্বারা গুণ দিলে আসে আমাদের 57.64%। তাহলে আমরা 3টা রিয়াকশনের ক্ষেত্রে অ্যাটম ইকোনমি বের করলাম। তাহলে আমাদের দেখতে হবে যে ক্রম অনুযায়ী কোনটা আগে আসবে। অবশ্যই 2 নম্বর রিয়াকশনে আমাদের 100% সবচেয়ে বেশি, তাহলে আমাদের 2 নম্বরটা সবার আগে আসবে। তারপরে হচ্ছে আমাদের 3 নম্বর রিয়াকশন যেখানে 57%, এটা আসবে পছন্দের ক্রমে। আর লাস্টে আমাদের 1 নম্বর যেখানে মাত্র 25% ছিল কনভার্সন রেটটা। তাহলে আমরা এইভাবে ইজিলি ম্যাথগুলোকে করতে পারবো। সেম এই ধরনের একটা ম্যাথ এর আগেও আসছে যে জায়গাতে আমাদের সক্রিয় ধাতু হচ্ছে যে টাইটানিয়াম, এটা তৈরির জন্য 2টা রিয়াকশন এখানে দিচ্ছে। যে টাইটানিয়াম অক্সাইড যেটা আছে, অক্সাইডকে যদি আমি ম্যাগনেসিয়ামে দিই তাহলে আমি পাবো টাইটানিয়াম, অথবা সরাসরি আমি টাইটানিয়াম অক্সাইডকে যদি হচ্ছে বিয়োজন করাই তাহলে আমি টাইটানিয়াম পাবো। তাহলে এর মধ্যে আমাকে বলছে যে কাঙ্ক্ষিত উৎপাদে বিক্রিয়ক পরমাণুর সর্বাধিক উপস্থিতি ধারণা ব্যবহার করে উপরের কোন পদ্ধতিটি গ্রিনার হবে। তার মানে যার অ্যাটম ইকোনমি বেশি হবে ওই পদ্ধতিটা গ্রিনার।
তো আশা করি এটা সবাই সিম্পলি ইজিলি করতে পারবে আগের মতোই, যে আমাদের এখানে হচ্ছে ওরা ভ্যালুগুলো বলে দিচ্ছে যে টাইটানিয়ামের আণবিক ভর কত আর ম্যাগনেসিয়াম এটা কত। সেম উপায় হচ্ছে আমরা কী করবো, পার্সেন্টেজ অ্যাটম ইকোনমি ইজ ইকুয়াল টু কাঙ্ক্ষিত ডিভাইডেড বাই মোট। তো এখানে প্রথম দুই ক্ষেত্রে কাঙ্ক্ষিত টাইটানিয়াম, আর মোট হচ্ছে এখানে একবার মোটের মধ্যে ম্যাগনেসিয়াম অক্সাইড আসবে, একটা হচ্ছে যে টাইটানিয়াম প্লাস দুইটাই আসবে। সো এখান থেকে আমরা ইজিলি এই ম্যাথটা করে ফেলতে পারবো। সো এটা সবাই নিজেরা করবা। এরপর যদি আমরা ম্যাথের দিকে তাকাই, যে ভেজিটেবল অয়েল থেকে বায়োডিজেল তৈরি করতে উপজাতক রূপে গ্লিসারিন পাওয়া যায়। তো এটা আসলে প্রশ্ন থেকে কম, এই প্রশ্নের মধ্যে এমসিকিউ কিছু দেওয়া আছে যে ভেজিটেবল অয়েল থেকে বায়োডিজেল তৈরি করতে উপজাতক রূপে কী পাওয়া যায়, গ্লিসারিন পাওয়া যায়। এই গ্লিসারিন নিম্ন সমীকরণ মতে প্রোপালিন গ্লাইকলে রূপান্তরিত হয়, যা অটোমোবাইল ইঞ্জিনে অ্যান্টিফ্রিজ রূপে ব্যবহৃত হয়। তারপর বলছে এটি একটি গ্রিনার পদ্ধতি, এক্ষেত্রে পার্সেন্টেজ অ্যাটম ইকোনমি হিসাব করো। তার মানে জাস্ট ম্যাথ হচ্ছে এটাই, যেখানে যে রিয়েকশনটা দিচ্ছে এর মধ্যে পার্সেন্টেজ অ্যাটম ইকোনমিটা কত হবে সেটা আমরা যদি দেখি, যে পার্সেন্টেজ অ্যাটম ইকোনমি ইজ ইকুয়াল টু কাঙ্ক্ষিত। কাঙ্ক্ষিত এখানে কে, এই যে এই পুরো জিনিসটা, আর মোট হচ্ছে তার নিঃসাতেরও যোগ হয়ে যাবে। সো আমি যদি কাঙ্ক্ষিত এটার ভরের কথা চিন্তা করি, এটা ভর কত আসবে, এখানে কার্বন কয়টা আছে, একটা দুইটা তিনটা চারটা, সরি তিনটেই তো কার্বন তাই না, হ্যাঁ তিনটা কার্বন, তাহলে কার্বন হচ্ছে 3 × 12 = 36 প্লাস হাইড্রোজেন এখানে কয়টা আছে, হাইড্রোজেন আছে যেখানে তিনটা, একটা চারটা, ভিতরে একটা পাঁচটা, আর হচ্ছে বাইরে আরও তিনটা, 8টা, তাহলে 8 হয়েছে। প্লাস অক্সিজেন কয়টা আছে, একটা দুইটা অক্সিজেন, তাহলে হচ্ছে কত, 16 × 32, তাহলে 40, আর এদিকে হচ্ছে 76 আসে, হচ্ছে এটা 76ই তো না, কার্বন CH3 CH OH CH2, হ্যাঁ ঠিক আছে। সো এখানে হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত 76 ডিভাইডেড বাই মোট, তাই না, তাহলে 76 প্লাস পানির জন্য হচ্ছে 18। তো এই ধরনের ম্যাথ করার সময় আমাদের অলওয়েজ খেয়াল রাখতে হবে যেটা আগে আমাদের সমতাকৃত করা আছে কি না। সো এটা সমতাকৃত করা আছে, সো এখানে যেটা আসবে ওটা হচ্ছে আমাদের আনসার। সো এরকম হচ্ছে আমাদের আরও কিছু ম্যাথ আছে, যে এখানে জাস্ট কোনটা বেশি গ্রিনার, দুইটার ক্ষেত্রে দেখা যায় সেকেন্ড রিয়াকশনে আমার কোনো ওয়েস্টেজ তৈরি হয় নাই, যা তৈরি হয়েছে সবই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত, সো এটা 100% অবশ্যই, তাহলে 2 নম্বরটি হচ্ছে গ্রিনার। সো এখানে জাস্ট তোমাকে পার্সেন্টেজ অ্যাটম ইকোনমিটা বের করতে হবে কোনটার ক্ষেত্রে কত। সেম এখানে আরেকটি আছে ম্যালাইক অ্যানহাইড্রাইট, দুইটা পথে দেওয়া আছে। সো এখানে আমাদের হচ্ছে পার্সেন্টেজ অ্যাটম ইকোনমিটা বের করা লাগবে দুজনের জন্য। এখন কিছু এমসিকিউ যেগুলো বেশ আসা যায়, এখানে সব আনসার দেওয়াই আছে, যে আন্তর্জাতিকভাবে রসায়নবিদ দ্বারা স্বীকৃত সবুজ রসায়নের মূলনীতি কয়টি, এটা 12টি আমরা শুরুতে দেখেছিলাম। তারপর হচ্ছে গ্রিন কেমিস্ট্রি 12টি নীতির মধ্যে সঠিক নয় কোনটি, এটা হচ্ছে আমাদের শ্রমিকদের স্বাস্থ্যসেবা। আমাদের শ্রমিকদের স্বাস্থ্যসেবা নিয়ে আলাদা কোনো নীতি বলা হয় নাই, ওটা ওভারঅল যে আমাদের টোটাল দুর্ঘটনা প্রতিরোধ ওই জিনিস নিয়ে বলা হয়েছে। বাকি বর্জ্য পদার্থ রোধকরণ আছে আমাদের নীতির মধ্যে, সর্বোত্তম অ্যাটম ইকোনমি আছে, আর দুর্ঘটনা প্রতিরোধ আছে। তো এই যে দুর্ঘটনা প্রতিরোধ এর মধ্যে আসলে ইনডাইরেক্টলি আমাদের শ্রমিকদের স্বাস্থ্য যেটা এটা পড়ে। তো শ্রমিকদের স্বাস্থ্যসেবাটা আসলে ইনডাইরেক্টলি কীভাবে পড়তেছে, যে দুর্ঘটনা প্রতিরোধ একবার আসে, আর এটা হচ্ছে নিরাপদ দ্রাবক ব্যবহার, এগুলোর মধ্যে আসে। তো এই ধরনের জিনিস যদি আমরা ফলো করি, অটোমেটিক আমাদের শ্রমিকদের স্বাস্থ্যসেবাটা এনশিওর হয়ে যাবে, বাট এটা আলাদা করে আমাদের নীতির মধ্যে দেওয়া নেই। দেন গ্রিন কেমিস্ট্রির সমার্থক শব্দ নয় কোনটি, ক্লিন আমরা দেখেছি, ক্লিন তো ছিল, বিনিং কেমিস্ট্রিও ছিল, সাস্টেনেবল ছিল, বাট কেমিক্যাল কেমিস্ট্রি আসলে এটা গ্রিন কেমিস্ট্রির সমার্থক শব্দ না। সবুজ রসায়নের নীতিমালা কোনটি, ক্ষতিকর রাসায়নিক সংশ্লেষণ, কেন ক্ষতিকরটা করবো, তাহলে তো আমার লাভ হলো না। মাধ্যমিক গৌণ পদার্থ না, সর্বোচ্চ পরিমাণে আমাদের হচ্ছে উৎপাদটা লাগবে, মাধ্যমিক গৌণ পদার্থ ন্যূনতম করতে হবে। দেন ন্যূনতম নিরাপদ দ্রাবক ব্যবহার, ও যদি নিরাপদই হয় তো আসলে ন্যূনতম হিসাব নেই, যা লাগবে তা ব্যবহার করবো, বাট এখানে আমাদের সরাসরি নীতিমালা কোনটার মধ্যে পড়ে, বর্জ্য পদার্থ প্রতিরোধ। দেন দুইটা ম্যাথ দেওয়া আছে, এখানেও সেম, যে অ্যাটম ইকোনমি ম্যাথগুলো ইজিলি এটা সবাই করতে পারবে। সেম এখানে আমাদের ভর দিয়ে দিচ্ছে, তাহলে এটা কত হবে, যে 84 ডিভাইডেড বাই 84 প্লাস মোট মানে হচ্ছে 92। যদি এখন আমি এখানে ই ফ্যাক্টর বের করতে বলা হয়তো আশা করি এটা সবাই পারতাম। সো আমাদের এই টপিকটা ছোট ছিল এবং এই পর্যন্তই ছিল, আশা করি সবাই টপিকটা বুঝতে পেরেছো। তো এখানে যত ধরনের প্রবলেম এক্সট্রা দেওয়া আছে সবগুলো আমি অবশ্যই করে দেয় নাই, এগুলো তোমরা হচ্ছে নিজের একবার প্র্যাকটিস করবা, তাহলে তোমাদের জন্য বোঝাটা খুব একটা ইজি হবে। আর আমার খুব সম্ভবত ক্যালকুলেটর ছিল এতক্ষণ স্ক্রিনের সামনে, সো আমি এটা একবার হচ্ছে রিক্যাপ করে দিই এখানে, জাস্ট রিক্যাপ না, তোমাদের সামনে আমার স্লাইডটা দিয়ে দিই, আমি খেয়াল করি নাই, ক্যালকুলেটর এতক্ষণ সামনেই ছিল। সো আশা করি এই টপিকটা সবাই বুঝতে পারছো, তাহলে আমরা এই লেকচারটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।